ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। কমানো হবে উন্নয়ন বাজেট। বিগত সরকারের আমলে নেওয়া বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আবারও পুনঃবিবেচনার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। এতে বাদ যাবে অনেক প্রকল্প, ফলে সামনে কমবে উন্নয়ন বাজেট। সরকারের এমন সিদ্ধান্তে গুরুত্ব পাবে কোন কোন প্রকল্প, সামনের দিনে জনগণের স্বার্থে প্রকল্প বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। উন্নয়ন বাজেট বাস্তবায়নে ধীর গতিতে ক্ষতি কী? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাসুর রিয়াজ, এবং আমাদের সাথে থাকবেন সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আমরা মাসুর রিয়াজকে দেখতে পাচ্ছি, এরই মধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতার অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, জনাব মাসুর রিয়াজ, আপনি শুনছিলেন আমি বলছিলাম, এবং গতকালও একটি একনেক ব্রিফিংয়ে যে কথাটি বারবারই উঠে এসেছে যে উন্নয়ন বাজেট কমানো হবে। তো সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, এবং একই সাথে আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, এটা অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? দেখেন, আমরা একটা কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আছি। সেটা গত 2.5 বছর ধরে একেবারে মোটামুটি স্বীকৃতভাবে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ বা এটা একটা ক্রাইসিস পর্যায়ে গত 2.5 বছরে আমরা পৌঁছে গেছিলাম 2022 সাল থেকে, এবং সেটা এখনো প্রলম্বিত, মানে এখনো চলমান আছে। আমরা কিন্তু সেটা থেকে এখনো বেরোতে পারি না। ইনফ্লেশন এখনো বাড়ছে। যদিও বাংলাদেশ ব্যাংক একটা বা অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে টাকা ছাপানো বন্ধ করেছে, কিন্তু অন্যান্য কারণে এখনো বাড়ছে। দ্বিতীয়ত, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পতনটা ঠেকানো গেলেও এখনো এটা দুর্বল অবস্থায় আছে। এটা শক্তিশালী জায়গায় যেতে হয়তো সময় লাগবে। আর তার সাথে সাথে যেটা হয়েছে, আমাদের যে ওভারঅল মানে ফিসক্যাল ডিসিপ্লিন, এটা এটা ভেঙে পড়েছে। সেটা গত 10 বছরে বিগত যে সরকার বা পলিসি মেকাররা তাদের কারণে তাদের বিভিন্ন যে আমি বলবো ভুল সিদ্ধান্ত বা অনেক সময় জেনে শুনেই ভুল সিদ্ধান্তের কারণে আমরা মানে ধার করে অপ্রয়োজনীয় উন্নয়ন ব্যয় এত বাড়িয়ে ফেলেছিলাম যে সেটা গিয়ে কিন্তু আমাদের ওভারঅল ফিসক্যাল ক্যাপাসিটি, আমাদের ফরেন ডেট, আমাদের ওভারঅল ডেট এবং ওভারঅল সুশাসনে আমাদেরকে এটা এটা আঘাত করেছে। তো এখন আপনি যেটা হয়েছে, আমাদের প্রচুর অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে এই সময়। প্রচুর প্রকল্প যা বাস্তবসম্মত খরচ বা ব্যয় তার চেয়ে অনেক বেশি ব্যয় নেওয়া হয়েছে। যেমন আপনার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা ছোটখাটো আরো, মানে আমি বলছি কয়েকশো কোটি বা 1-2 হাজার কোটির এরকম অনেক প্রকল্প আছে। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে, এই এই ধাক্কাটা সামাল দিতে গেলে একটু সময় লাগবে। এই সময়টাতে আপনার যদি পাবলিক ইনভেস্টমেন্ট একটু কমিয়ে না আনা হয়, তাহলে যে মানে এটার যে ফাইন্যান্সিং বা অর্থায়নের যে চ্যালেঞ্জ বা ধাক্কা, সেটাকে কিন্তু আসলে একটা সহনীয় অবস্থায় নামানো যাবে না। এবং এর সাথে যুক্ত আছে আমাদের বৈদেশিক ঋণ, এবং সেই ঋণের যে মানে রিপেমেন্ট, সেইটার আমাদের সেটা থেকে আমাদের উপর যে চাপ পড়ছে। আমাদের এই সামনের বছরেই এই বাৎসরিক এই বৈদেশিক ঋণের যে বাৎসরিক পেমেন্ট, সেটা প্রায় 4.5-5 বিলিয়ন পার হয়ে যাওয়ার কথা। তো এখন একটা দুর্বল ফরেন রিজার্ভ থাকা অবস্থায় এইখানে আরো নতুন নতুন উন্নয়ন প্রকল্প নিয়ে, যেটা হয়তো ক্রিটিক্যাল না, মানে একেবারে অত্যাবশ্যকীয় নয়, কয়দিন পরে হলেও হয়, সেগুলোকে এখন নেওয়ার কোনো মানে হয় না। এবং এর বিনিময়ে যেটা হতে পারে, এই যে একটা বৈদেশিক ঋণের চাপ কোনো কারণ ছাড়াই বেড়েছে। কারণ ছাড়া বলতে আমি বলছি যে যেহেতু খুব বেশি হয়েছে, আমি যেটা বলবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। টালিখাতার আজকের আলোচনার বিষয় উন্নয়ন বাজেট বাস্তবায়নে ধীর গতিতে ক্ষতি কি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিথি অর্থনীতিবিদ মাসুর রিয়াজ। আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি আমরা আলোচনার শুরুর দিকে, অর্থাৎ একেবারে বিরতির শুরুতে আপনি বলছিলেন যে ডিসিপ্লিনের একটি অভাব ছিল এবং অপ্রয়োজনীয় বিভিন্ন ব্যয় কিন্তু ধরা হয়েছিল। আপনি কি মনে করছেন যে তখন যে প্রকল্পগুলো চালু হয়েছে বা শুরু হয়েছে, যেগুলোর কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে, তো
এই সরকার যদি মনে করে সেই প্রকল্পগুলো তারা পুনর্বিবেচনা করবেন বা এই প্রকল্পগুলোর কাজ তারা এগিয়ে নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের কি সিদ্ধান্ত হবে? এরই মধ্যে প্রকল্পগুলোর কাজ কিন্তু চলমান বা বন্ধ অবস্থায় আছে। দেখেন, আমি যেটা জেনেছি যে পত্রপত্রিকার মাধ্যমে আমরা এবং বিভিন্ন বর্তমান সরকারের বিভিন্ন অফিসিয়ালসদের বক্তব্যে যে তারা এই মানে যেগুলো অনেকগুলোই উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করছে, বিশেষ করে যেগুলা ঋণের মাধ্যমে হচ্ছে, বৈদেশিক ঋণ পার্টিকুলারলি বা ওভারঅল ঋণের মাধ্যমে। এবং এছাড়াও ওনারা বোধহয় একটা তালিকা করে সেই প্রকল্পগুলোর রেলেভেন্স বা প্রয়োজনীয়তা, সেই প্রকল্পগুলোর ব্যয়, এগুলো সবগুলোই পর্যালোচনা করছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ ছিল, কারণ যেটা আমি বলছিলাম বিরতির আগে, যে গত 10 বছরে আমি মনে করি 2014-15 থেকে এই প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে যে ধরনের অ্যাপ্রোচ ডিসিপ্লিন থাকে এবং সেটার কারণে দেশের যে ওভারঅল আর্থিক ব্যবস্থাপনা, আমরা যেটাকে ফিসক্যাল ম্যানেজমেন্ট, ফিসক্যাল পলিসি এবং ফিসক্যাল আর্থিক শৃঙ্খলা বলি, ফিসক্যাল ডিসিপ্লিন, সেটার উপর একটা ব্যাপক নেগেটিভ প্রভাব পড়েছে। সুতরাং এই পর্যালোচনাটা প্রয়োজন ছিল। এখন পর্যালোচনা করে যদি দেখা যায় দুই রকম, একটা হলো যে প্রকল্প নেওয়া মানে পরিকল্পনা নেওয়া হয়েছে, হয়তো অ্যাপ্রুভালও হয়েছে, কাজ শুরু হয়নি, সেগুলোর প্রয়োজনীয়তা যদি না থাকে সেগুলোকে বাতিল করতে হবে, যদি দেরিতে শুরু করা যায় বিলম্বিত করতে হবে, আর যেগুলোর ব্যয় মনে হচ্ছে অস্বাভাবিক সেগুলোর ব্যয় পর্যালোচনা করে রিঅ্যাডজাস্ট করতে হবে। এবং আমি বলবো যেই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে সেখানেও যদি মনে হয় যে সেই প্রকল্পটা শুরুর দিকে আছে, অল্প কিছু ব্যয় হয়েছে, কিন্তু একেবারেই অপ্রয়োজনীয়, তাহলে হয়তো 10 টাকার ক্ষতি সেটাকে শেষ করে 100 টাকার ক্ষতি কাঁধে নেওয়ার চেয়ে বেটার সেখানে বন্ধ করে দেওয়া উচিত। আর যেগুলো প্রয়োজনীয় কিন্তু অতি উচ্চ ব্যয়ে নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট, আপনার যারা এগুলোর নির্মাতা বা এগুলোর কন্ট্রাক্টর, তাদের সাথে অপ্রয়োজনীয় মূল্যে বা অতি ব্যয় মূল্যে বা বাস্তবের চেয়ে বেশি মূল্যে কন্ট্রাক্ট করা হয়েছে, সেই কন্ট্রাক্টগুলো রিনেগোশিয়েট করতে হবে। কারণ বেশিরভাগ কন্ট্রাক্টেই আপনার বিভিন্ন ধরনের রিভিউ, রিনেগোসিয়েশনস, এক্সিট ক্লজ থাকে। সেগুলোর ভিত্তিতে এই কন্ট্রাক্টসগুলো যেগুলো মনে হচ্ছে যে অতি মূল্যায়িত, সেগুলোকে বা অপ্রয়োজনীয় ব্যয় আছে, সেগুলোকে রিভিউ করতে হবে ব্যয়টাকে, মানে আর দ্বিতীয় কন্ট্রাক্ট নেগোসিয়েশনের প্রয়োজন হলে সাহসিকতার সাথে দ্রুততম সময়ে এই কন্ট্রাক্ট রিনেগোসিয়েট করতে হবে। করে আমাদের যে একটা বড় ক্ষতি হয়ে গেছে যে অপ্রয়োজনীয় যত্রতত্র উন্নয়ন প্রকল্প এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়গুলোর মধ্যে অতিরিক্ত ব্যয়, এই ক্ষতিটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসতে হবে এবং আগামী দিনে এইটা যাতে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে সেই দিকটায় আমাদেরকে যেতে হবে। যে সেক্ষেত্রে আমরা কিন্তু একটি বিষয় জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে, কিছু প্রকল্প রয়েছে যেগুলো বাস্তবায়ন করা হচ্ছে এবং কন্ট্রাক্টররা এরই মধ্যে কাজ করছেন, কিন্তু তারা বারবার অর্থের জন্য যাচ্ছেন, সে অর্থটা তারা পাচ্ছেন না। তাহলে সেসব প্রকল্পের ক্ষেত্রে আপনার মানে কি ভবিষ্যৎ হতে পারে সেসব প্রকল্পের? না, দেখেন, যে কাজ হয়ে গেছে এবং সেই কাজ যদি যথাযথ ভাবে হয় এবং যেই টার্মস অফ রেফারেন্স বা টার্মস অফ এগ্রিমেন্ট সেইটা অনুযায়ী হয়, সেই টাকা তো দিতেই হবে, সেটা তো সরকারের বা বাংলাদেশের একটা অব্লিগেশন। এখন সেটা যদি ইমিডিয়েটলি দিতে নাও পারতে পারে, কারণ বিভিন্ন ধরনের চাপে, আর্থিক চাপে আছে সরকার, তো সেই দিক থেকে এগেইন সেটাও কিন্তু একটা নেগোসিয়েশনের বিষয়। আমি মনে করি এটা কিন্তু বিজনেস বা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা জগতে এটা প্রায়ই হয় যে একটা পার্টি যখন একটু ডিফিকাল্টিতে আসে, তারা কিন্তু তাদের কাউন্টার পার্টির সাথে একটা আলোচনায় বসতে পারে যে আমার হয়তো পেমেন্টটা অলরেডি ডিউ, আমি পেমেন্টটা দিব, বাট এই হলো আমার বাস্তবসম্মত নতুন পেমেন্ট স্কেজুয়াল, এবং তখন তারা একটা নেগোসিয়েশন আলোচনার মাধ্যমে একটা একটা কমন জায়গা বা উইন উইন জায়গায় আসে। তো এবং সেটা যখন সরকার করবে তখন কিন্তু আদার সাইড কন্ট্রাক্টর, দেশি বিদেশি, তাদের মনে একটা কনফিডেন্স থাকে যে সরকার আর যাই হোক, প্রাইভেট পার্টি একেবারে দেউলিয়া হয়ে যেতে পারে, সরকার সাধারণত কখনো দেউলিয়া হয় না, সুতরাং একটু সময় বেশি লাগলেও তারা টাকাটা পাবে। কিন্তু সেই আলোচনাটা শুরু করতে হবে। আর দ্বিতীয়ত হলো সেই আলোচনা একেবারে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ বা প্ল্যানের ভিত্তিতে করতে হবে যে ঠিক আছে, আমি এখন পারছি না, আগামী 3 মাসে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেটা পারছি না, তাহলে আমি কত দিনে পারবো, সেইটাকে মাথায় রেখে কিন্তু এই আলোচনাটা, এই নেগোসিয়েশনটা বা রিনেগোসিয়েশন যদি বলি, সেটা করতে হবে। কিন্তু
এক টাকার যেটা মানে যথার্থ কাজ হয়েছে, মানে এগ্রিমেন্ট অনুযায়ী কাজ হয়েছে এবং সেই কাজে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি, সেই টাকা তো তারা পাবেই, সেটা রাষ্ট্রের কাছে বা তাদের যে সরকারের ভিতরের যে প্রতিষ্ঠান এই ক্রয়াদেশ দিয়েছে তাদেরকে তো এটা দিতেই হবে, নাহলে তো এটা কোর্টে চলে যাবে। আমরা কিন্তু এটাও শুনেছি যে বিভিন্ন প্রকল্প রয়েছে, বড় বড় প্রকল্প, যেগুলোর প্রকল্প পরিচালক বা অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু পালিয়েছেন, এরকম একটি কথা শুনেছি। এবং আমরা যদি বলি যে সার্বিকভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের উপরে ইতিমধ্যে কিন্তু একটি প্রভাব পড়েছে গত 3 মাসের চিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটার কি হবে? আসলে অর্থনীতি কোন দিকে এগিয়ে যাচ্ছে? না দেখেন, পাবলিক ইনভেস্টমেন্ট তো একটা প্রভাব রাখে ওভারঅল অর্থনীতি প্রবৃদ্ধিতে। মানে আমার যে টোটাল বিনিয়োগ, যদিও আমাদের জন্য সুখবর হচ্ছে সেটার 70 ভাগেরই উপরে বা অলমোস্ট 75 ভাগের উপরেই সেটা বেসরকারি খাতের বিনিয়োগ, আর বাকিটা প্রাইভেট ইনভেস্টমেন্ট। কিন্তু বেসরকারি খাত বিনিয়োগও তো একটা জায়গায় স্থবির হয়ে আছে। প্রথম কথা হলো গত 8-10 বছরেই এই বিষয়টা নিয়ে আসলে তেমন কোনো যোগ মানে যথাযথ সংস্কার বা আহ, কৌশলগত উদ্যোগ না নেওয়ায় বেসরকারি খাতের উপরও একটা প্রভাব হয়েছে। ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের কারণেও বেসরকারি খাতের উপর একটা প্রভাব আছে। তাহলে এই সময় যদি আবার পাবলিক ইনভেস্টমেন্ট তো কমে যায়, নিশ্চিতভাবে সেটা অর্থনীতির চাকায় মানে প্রভাব ফেলবে এবং নেগেটিভ প্রভাবই ফেলবে, এবং সেইটা এক্সপেক্টেড। আপনারা দেখেছেন এই বছরের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইভেন বাংলাদেশ সরকারও তাদের কথাবার্তায় বলেছে যে গ্রোথটা 4 থেকে 4.5%-এর আশেপাশে থাকবে। তার মানে আমাদের যে অনেক বছর ধরে 5% বা 6%-এর উপরে গ্রোথ হয়েছে, সেগুলো সেটা এবার থাকবে না। দ্যাট ইজ ফাইন। আমার মনে হয় উচ্চ গ্রোথ হতেই হবে 1-2 বছর, সেটা থেকে ব্রেক নেওয়া যাবে না। আমার মনে হয় এমন কোনো ব্যাপার নাই, কারণ এখন আমাদের 6% বা 5.5% গ্রোথের চেয়ে আমাদের প্রায়োরিটি হলো আমাদের আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে উন্নয়ন প্রকল্পে, আর্থিক খাতে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে, আমাদের বৈদেশিক লোনে, আমাদের ফিসকাল ডিসিপ্লিনে, সেগুলোকে আসলে আগে ক্লিন করা এবং সেগুলোকে একটা ডিসিপ্লিনে আনাটা অনেক বেশি প্রায়োরিটি। সেটা করতে রাইট অ্যাপ্রোচ, যার অনেকগুলোই আমরা পদক্ষেপ দেখেছি গত 3 মাসে, সেই রাইট অ্যাপ্রোচ এটা বেশি সময় লাগার কথা না। হয়তো আমরা 1-2 বছর পরেই এই ম্যাক্সিমাম, যদি সব ঠিকঠাক থাকে আর নতুন করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমরা হয়তো হাই গ্রোথের ধারায় আবার ফেরত আসতে পারবো। আপনাদের মনে আছে চায়নার মতো সবচাইতে গ্রোথ, মানে সবচেয়ে বেশি গ্রোথ যারা এনজয় করেছে গত 3-4 দশকে, তারা কিন্তু কোভিডের সময় এসে এই গ্রোথ টার্গেটই বাদ দিয়ে দিয়েছিল 2-3 বছরের জন্য। কোনো গ্রোথ টার্গেটই রাখেনি, কারণ ওই সময় ইম্পর্টেন্ট ছিল জনগণকে বাঁচিয়ে রাখা, ইম্পর্টেন্ট ছিল আস্তে আস্তে অর্থনীতিকে রেজিলিয়েন্ট করা, রিকভার সেক্ষেত্রে করা। জনাব মাসুর রিয়াজ, আপনার কাছে একটি প্রশ্ন করি এই বিষয়ের সাথেই সম্পৃক্ত। তাহলে আপনি কি মনে করছেন এই উন্নয়ন বাজেট বাস্তবায়নে সরকারের জনগণের স্বার্থ বিবেচনায় কোন খাতগুলোকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন? না, এই শোনেন, এইখানে এখন যেটা আছে, প্রথম কথা হলো আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে। সেটা প্রকল্প বিষয় না, এটা পুরো বাংলাদেশের শাসন, মানে শাসনের সাথে জড়িত হয়েছে, রাজনীতির সাথে জড়িত হয়ে আছে। সেই জায়গাটা আমাদের অ্যাবসলুট প্রায়োরিটি, কারণ গভর্নেন্স বা সুশাসন একেবারে ভেঙে পড়েছিল আমাদের গত 10-12 বছরে। সেই জায়গাটা প্রথম, এবং সেটার জন্য যে সরকারের, সেটার জন্যও কিন্তু ব্যয় আছে। সেটা আপনি কোনো তদন্ত বলেন, সেখানে আপনি কোনো ধরনের মানে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন, বা ইনস্টিটিউশন বা প্রাতিষ্ঠানিক সংস্কার বলেন, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম সংস্কারগুলো, সেখানে ব্যয় আছে। সেই জায়গাটায় নিশ্চিতভাবে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে অর্থনীতির ক্ষেত্রে। আমি মনে করি এই আমাদের যে ম্যাক্রো ক্রাইসিস দুটা, বিশেষ করে ইনফ্লেশন এবং ব্যালেন্স অফ পেমেন্ট বা ফরেন রিজার্ভ এটার সাথে যুক্ত, এই জায়গাটায় কিছুটা সামান্য স্বস্তি এসছে, কিন্তু এখনো উন্নতির দিকে যায়নি। ইনফ্লেশনে বরঞ্চ এখনো ঊর্ধ্বগতি আছে। সেখানে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন ইনফ্লেশন নেগেটিভ এফেক্ট বা এটার যে কষ্ট, এটা ম্যানেজ করতে গেলে আমাদেরকে কিন্তু নিম্ন আয় এবং দেখা গেছে নিম্ন মধ্যম আয়ের মানুষদেরকেও বিভিন্ন সহায়তা দিতে হচ্ছে। সেই জায়গাটা আমাদেরকে বজায় রাখতে হবে যতক্ষণ ইনফ্লেশন একটা ভালো জায়গায় না চলে আসে। আমার ব্যালেন্স অফ পেমেন্ট বা ফরেন রিজার্ভ যেটুকু এখন আমরা পতনটাকে রোধ করেছি, ভালো জায়গায় নিতে গেলে রেমিটেন্স, এক্সপোর্ট, এটাকে নিশ্চিতভাবে আমাদেরকে কোনোভাবেই নামতে দিতে পারবো না। সুতরাং রেমিটেন্স এন্ড এক্সপোর্টের জন্য সরকারের যে ধরনের সাপোর্ট প্রয়োজন, সেই ব্যয় আমাকে চালু রাখতে হবে। আর এর বাইরে আছে
আমার স্বাস্থ্য, আমার যে শিক্ষা, সেগুলো আমাকে এই আমার যে বেসিক সার্ভিসেস আমরা যেটাকে বলি, নিরাপত্তা, এটা একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন গত 3 মাসে। কারণ পুলিশ একেবারেই চলে গেছিল, আসছে, কিন্তু তারা আসলে এফেক্টিভলি এখনো ওইভাবে কাজ করছে না। তার পুলিশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, দুর্বলতা আছে, সেগুলো ঠিক করতে হবে। এবং ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলি, ওয়ার্কার্স বলি, আর জি, সিটিজেন জনাব বলি, মাসুরিয়াজ, তাদের এবং নিরাপত্তাটা নিশ্চিত আমরাও করতে হবে। প্রত্যাশা করছি অর্থনীতি খুব দ্রুত তার গতি ফিরে পাবে। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতে আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।